সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 10:04 তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন। শুক্রবার রাত 10:33 সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার আশুলিয়া সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে ভিড় করেন। ব্যানার ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন। বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসার সহ সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা। ঘন কুয়াশায় মধ্যরাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে 10 জন আহত হয়েছেন। বাস চালক সহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে মহাসড়কের ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে আহত যাত্রীদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক দুজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে মাওয়ামুখী সড়কে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় 1 ঘন্টা যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে রাত 1:30টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বাস চালকের অসতর্কতা ও ঘন কুয়াশায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি আটকে রেখে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হাইওয়ে পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 5 আসনে শেখ মুজিবুর রহমান ইকবালের মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় বিক্ষোভ শেষে তারা বাজিতপুর কটিয়াদি সড়ক এবং ভৈরব ময়মনসিংহ রেলপথে ঘণ্টাব্যাপী অবস্থান নেন। এ সময় বিএনপিতে সদ্য যোগদানকারী সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন বাতিল করে শেখ মুজিবুর রহমান ইকবালকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান আন্দোলনকারীরা। অন্যথায় এই আসনে বিএনপির ভরাডুবি হবে বলে হুঁশিয়ারি দেন তারা। নেতাকর্মীরা স্পষ্ট করে বলেন, ইকবাল ছাড়া অন্য কারো পক্ষে তারা নির্বাচনী মাঠে কাজ করবেন না। কর্মসূচিতে বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, শেখ মুজিবুর রহমান ইকবাল বিএনপির দুঃসময়ের পরীক্ষিত নেতা। 2 যুগেরও বেশি সময় ধরে তিনি নিকলি বাজিতপুরের গণমানুষের পাশে রয়েছেন। তিনি এই অঞ্চলের বিএনপির প্রাণভোমরা। তাকে বাদ দিয়ে কোনো প্রার্থীকে তৃণমূল মেনে নেবে না। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে বাজিতপুর বাজারে জনসভা এবং জনসভা শেষে মশাল মিছিলের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী নেতাকর্মীরা। আমরা বলতে চাই, শেখ মুজিবুর ইকবাল সাহেব হলেন গাজীপুর নিকলির গণমানুষের নেতা। শেখ মুজিবুর ইকবাল সাহেব হলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। শেখ মুজিবুর ইকবাল সাহেব হলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি। শেখ মুজিবুর ইকবাল সাহেব হলেন বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সভাপতি। বন্ধুরা আমার, বাজিতপুর নিকলির মানুষ তাদের হৃদয়ের মধ্যে যে নামটি লালন করে তার নাম হলো শেখ মুজিবুর ইকবাল সাহেব। বন্ধুরা আমার, আজকে শেখ মুজিবুর ইকবাল সাহেব বাজিতপুর নিকলির কান্ডারি। বন্ধুরা আমার, শেখ মুজিবুর ইকবাল সাহেব হলেন বাজিতপুর নিকলির মানুষের আশা এবং পরস্তাস্থল।
শেখ মুজিবুর ইকবাল সাহেব হলেন বিএনপির দুর্দিনের বন্ধু আমার। ওই ইকবাল সাহেবকে ব্যতীত বাজিতপুর নিকলির মানুষ কাউকে মেনে নেবে না। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় মোহাম্মদ রুবেল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, সাবেক মন্ত্রী প্রয়াত AKM শাহজাহান কামালের APS পরিচয়দানকারী শিমুল চক্রবর্তী 10,000 টাকার বিনিময়ে রুবেলকে দিয়ে এই ঘটনা ঘটান। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 13 ডিসেম্বর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসাইন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। গ্রেফতার রুবেল দক্ষিণ মজুপুর এলাকার মৃত আবুল হাশেমের ছেলে। তিনি বিদ্যুৎ অফিসের সাবেক গাড়ি চালক এবং সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হাকিমের ভাই। পুলিশের লিখিত বক্তব্যে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পর জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো ও নির্বাচন বানচালের উদ্দেশ্যে শিমুল রুবেলকে আগুন দেওয়ার প্রস্তাব দেন। রুবেল এতে রাজি হন। 11 ডিসেম্বর রাতে তিনি 1 লিটার পেট্রোল সংগ্রহ করে মাস্ক পরে নির্বাচন কার্যালয়ের স্টোর রুমে আগুন দেন। জিজ্ঞাসাবাদে রুবেল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার মোবাইল থেকে ঘটনার ছবি ও গুরুত্বপূর্ণ কথোপকথন উদ্ধার হয়েছে। নির্দেশদাতা ও সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 12 তারিখ দিবাগত রাত ডিসেম্বর 12 তারিখে আমাদের এখানে জেলা নির্বাচন কমিশন অফিসে একটা আগুনের ঘটনা ঘটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সদর থানায় মামলা হয়। পরের দিন 13 তারিখে আমরা এই ঘটনা সাথে সাথে তদন্ত শুরু করি। সদর থানার পাশাপাশি আমাদের ডিবি এটা ছায়া তদন্ত শুরু করে এবং গতকাল সন্ধ্যা 7টায় আমাদের ডিবির একটা চৌকস টিম এর যে মূল হোতা, যে মূল আসামি মোহাম্মদ রুবেলকে আমরা ধরতে সক্ষম হই এবং তার ফোনের আলামত এবং অন্যান্য কথোপকথন এবং তার স্বীকারোক্তি জবানবন্দির ভিত্তিতে আমরা শিওর হই যে সে এই ঘটনার সাথে যুক্ত। টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারের যাত্রী, মা, শিশু, কন্যা নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রাইভেট কারের যাত্রী ফেনী জেলার সোনাগাজী উপজেলার জিসান কবির পিপুর স্ত্রীর সাদিয়া কবির ও তার 8 মাসের শিশু কন্যা তাজরি কবির প্রিয়ম। জানা যায়, ঘটনার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যানবাহন চলাচল স্বাভাবিক করে। এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত সারওয়ার আলম বলেন, সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ থেকে প্রাইভেট কার যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। প্রাইভেট কারটি মহাসড়কের গোড়াই এলাকায় রাস্তার পাশে থামালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গিয়ে মা ও শিশু কন্যা নিহত হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় মামলা হয়েছে। Mr. Noodles, amazing taste. জানাবো আন্তর্জাতিক সংবাদ। শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শনিবার ভোরে সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে রাশিয়া বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, রাজধানীতে বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে, শেল্টারে থাকুন। ইউক্রেনের বিমান বাহিনীও পুরো দেশ জুড়ে এয়ার অ্যালার্ট জারি করেছে। তারা বলেছে, রাজধানী সহ বিভিন্ন জায়গায় ড্রোন ও মিসাইল ধেয়ে আসছে। এ সময় আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলী দেখা যায়। আগামী রোববার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বৈঠকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে তার আলোচনা হতে পারে। ঠিক এর আগেই ইউক্রেনে বড় হামলা চালাল রুশ সেনারা। এর আগে শুক্রবার রাশিয়া অভিযোগ করে
জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার এ শান্তি আলোচনা নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির একটি 20 দফা খসড়া তৈরি করেছেন। এতে বলা হয়েছে, যদি দুটি দেশ এই মানে তাহলে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হবে এবং রুশ সেনারা ইউক্রেনের যেসব ভূখণ্ডে আছে সেখানে অবস্থান করবে। অপরদিকে ইউক্রেনের সেনারা পূর্বাঞ্চলীয় অঞ্চল থেকে পিছু হটবে, যেখানে পরবর্তীতে একটি ইকোনমিক জোন তৈরি করা হবে। এবারে খেলার খবর। প্রথমার্ধের যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে 10 জনের দল হয়ে যায় মিশর। এর আগে অবশ্য মোহাম্মদ সালাহ আসল কাজটি করে ফেলেন, পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন দলকে। তার এই গোলে দক্ষিণ আফ্রিকাকে 1-0 ব্যবধানে হারিয়ে সবার আগে এবারের আফ্রিকান নেশনস কাপের শেষ 16তে উঠেছে মিশর। লিভারপুলের তারকা সালাহ পেনাল্টি থেকে গোলটি করেন ঠিক 45 মিনিটে। দ্বিতীয়ার্ধের শেষ দিকে পেনাল্টির আবেদন করেছিলেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়েরাও। মিশরের বক্সের মধ্যে বল হাতে লেগেছিল তাদের খেলোয়াড় ইয়াসির ইব্রাহিমের, কিন্তু রেফারি দক্ষিণ আফ্রিকার পেনাল্টির সেই আবেদনে সাড়া দেননি। এবারের আফ্রিকান নেশনস কাপে এটি মিশরের টানা দ্বিতীয় জয়। এর আগে বি গ্রুপের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে 2-1 গোলে হারিয়েছে তারা। সেই ম্যাচেও যোগ করার সময়ের প্রথম মিনিটে দলের জয়সূচক গোলটি করেছিলেন সালাহ। আফ্রিকান নেশনস কাপের রেকর্ড 7 বারের চ্যাম্পিয়ন মিশর, তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই ট্রফিতে এখনও চুমো আঁকতে পারেননি সালাহ। এবার আফ্রিকান নেশনস কাপ জয়ের মিশন নিয়েই মরক্কোতে পা রেখেছেন তিনি। শেষ 16তে তো উঠলেন, মরক্কোতে চলমান এই টুর্নামেন্টের শিরোপা কি জিততে পারবেন সালাহ? সময় দেবে তার উত্তর। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।